নমস্কার বন্ধুরা, আমরা সবাই আমাদের টাকা ব্যাংকে জমা করে রাখি আর এই ব্যাংক ওই পয়সাতে আমাদের ইন্টারেস্ট দেয়, মানে আরও টাকা দেয়। কখনো আপনি ভেবে দেখেছেন যে ব্যাংক নিজে কিভাবে ইনকাম করে? তো এসো আজকের ভিডিওতে বুঝে নিই ব্যাংকের বিজনেস মডেল। একটু ভেবে দেখুন তো, ব্যাংক আপনার টাকা কি করে? এমন তো নয় যে ব্যাংক আপনার টাকাটা নিল আর একটা বড় বাক্সতে বা আলমারিতে রেখে দিল আর সেখানে বড় বড় 2-3টা তালা মেরে দিল আর সেখানে টাকাটা সেফ থাকবে। এগুলো তো সিনেমাতে দেখানো হয়, রিয়েলিটিতে এগুলো পসিবল না। ব্যাংক আপনার টাকা ব্যবহার করে অন্য ব্যক্তিকে লোন দেওয়ার জন্য, আর ওই লোনে যে ইন্টারেস্ট চার্জ করে, মানে যে সুদ নেই, সেখান থেকেই ব্যাংকের ইনকাম হয়। সাধারণ একটা উদাহরণ ধরো, এটা একটা ব্যাংক আর এখানে একজনই কাস্টমার আছে, যেটা হচ্ছেন আপনি এখানে 100 টাকা জমা করলেন আর এই ব্যাংক আপনাকে 4 টাকা সুদ দিল। বর্তমানে সেভিং অ্যাকাউন্টে 3.5 টাকা থেকে 6 টাকা পর্যন্ত সুদ দেয়, এটা বছরের সুদ। তবে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকমের সুদ দেয়। এই চার্টে তোমরা দেখে নাও যে কোন ব্যাংকে কিরকম সুদ দিচ্ছে। তো আপনার টাকা এখন ব্যাংকের কাছে চলে এসেছে। ব্যাংক এই 100 টাকাটা অন্য ব্যক্তিকে লোনে দিয়ে দেয়। ওই ব্যক্তি বাড়ি অথবা গাড়ি কিনবে, তার জন্য সে লোন নিল। ব্যাংক ওই ব্যক্তির কাছ থেকে 8% ইন্টারেস্ট নেবে, মানে 8% সুদ নেবে। ব্যাংকের 100 টাকাটা এখন অন্য ব্যক্তির কাছে চলে গেল। যখন ওই ব্যক্তি ব্যাংককে 108 টাকা ফেরত দেবে, ব্যাংক তখন আপনাকে 104 টাকা ফেরত দেবে, আর এখানে ব্যাংকের 4 টাকা ইনকাম হয়ে গেল। সাধারণত ব্যাংক এরকম ভাবেই কাজ করে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, তখন কি হবে যখন 100 টাকাটা অন্য ব্যক্তিকে লোনে দিয়ে রেখেছে, কিন্তু তার লোন জমা করার তারিখ এখনো আসেনি, কিন্তু আপনার আর্জেন্টলি 100 টাকা বার করার প্রয়োজন হয়েছে, আর আপনার টাকা তো ব্যাংকে নেই, অন্য ব্যক্তিকে লোনে দিয়ে রেখেছে, কিংবা কোনো কারণবশত ওই ব্যক্তি তার লোন জমা করতে পারেনি, তো আপনার টাকা তো গেল। সঠিক মাইনে এরকম সময়ে অনেক বড় সমস্যা হয় ব্যাংকের জন্য। কিন্তু বন্ধুরা, বেসিক্যালি কোনো ব্যাংকে একজন জমা করা আর একজন ধার নেওয়া কাস্টমার তো থাকে না, অনেক কাস্টমার থাকে, অনেক মানুষজন ব্যাংক ব্যবহার করে। কিন্তু তবুও ব্যাংক বেশিরভাগ টাকা নিজের কাছে ক্যাশ বা নগদ টাকা রাখে না, বরঞ্চ ওই টাকা অন্য ব্যক্তিদের লোনের মাধ্যমে দিয়ে দেয়। এর জন্য আরবিআই একটা রুল রেখেছে, একজন মানুষ যত টাকা ব্যাংকে জমা রেখেছে তার 4% ক্যাশ বা নগদ টাকা রাখে। ধরো তুমি যদি টোটাল 100 টাকা ব্যাংকে জমা রেখেছো, তাহলে 40 টাকা ব্যাংক নগদ রাখবে। এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। আরবিআই সমস্ত ব্যাংকের বস, তাই এখানে বস ডিসাইড করে যে ক্যাশ রিজার্ভ রেশিও কত রাখতে হবে। এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে, কখনো 3.8%, কখনো 4%, কখনো 4.2% হয়। এছাড়াও আরো পদ্ধতি রয়েছে। স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, বর্তমানে এই রেশিও 18% চলছে। এটা সেই রেশিও হচ্ছে যেটা আরবিআই বলছে যে মানুষের জমা করার টাকার মধ্যে এত পার্সেন্ট আমরা যেখানে বলছি সেখানে ক্যাশ নগদ রাখতে হবে। কিছু জায়গা আছে যেমন গভর্নমেন্ট বন্ড, গোল্ড রিজার্ভ, সিকিউরিটিজ, তারপর পিএসইউতে ইনভেস্ট করা। তো ভারতীয় ব্যাংকে যদি দেখো 4% প্লাস 18%, টোটাল 22%। যদি বাদ দাও তাহলে বাকি সমস্ত টাকা ব্যাংক অন্য ব্যক্তিদের লোন দেওয়ার জন্য ব্যবহার করে এবং ব্যাংক সেখান থেকে নিজে ইনকাম করে। এখানে তোমরা বলবে তার মানে 70 থেকে 80% টাকা অন্য ব্যক্তিকে লোনে দিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আমার সমস্ত টাকা একসঙ্গে বার করতে চাই, বা সমস্ত ব্যাংক ব্যবহারকারী মানুষ সবাই তাদের সমস্ত টাকা একসঙ্গে বার করতে চায়, তাহলে কি হবে বন্ধুরা? তখন ব্যাংক ফেল হয়ে যাবে। এটাকে ব্যাংক রানও বলা হয়। আর কোনো ব্যাংকের ক্ষেত্রে এটা পসিবল নয়, কারণ ব্যাংকে যত টাকা জমা হয় সমস্ত টাকা কেসে থাকে না, মানে নগদ রাখা থাকে না। কিন্তু রিয়েলিটিতে এমন হয় না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তা না হলে মানুষ ভয় পেয়ে বা কোনো কিছু শুনে সবাই একসঙ্গে টাকা বার করতে যেন চলে না যায়। হ্যাঁ, তবে একটা ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে লোন নেই আর লোনটা ফেরত দিতে পারে না, বেড লোন হয়ে যায়। আর লোক যখন টাকা বার করতে যায় তখন ব্যাংকের কাছে টাকা থাকে না মানুষকে দেওয়ার জন্য। এমনটা অনেক ব্যাংকের সাথে হয়েছে, যেমন পিএমসি ব্যাংকের সাথে এমন হয়েছিল, ইয়েস ব্যাংকের সাথে হয়েছে। তবে বর্তমানে সিচুয়েশন কন্ট্রোলে এসেছে, সরকারও এইসব সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আর এই জন্য সরকার বিভিন্ন ধরনের রুল নিয়ে আসেন যে 50,000 টাকার থেকে বেশি বার করতে পারবে না, বা এত টাকার বেশি তুমি একদিনে জমা করতে পারবে না। তবে আমাদের টপিকে যদি ফিরে আসি, তাহলে ব্যাংকের ইনকাম করার যেমন জায়গা হলো, ইন্টারেস্ট রেট ডিফারেন্ট। ব্যাংক কত টাকা সুদ দিচ্ছে আর কত টাকা সুদ নিচ্ছে। প্রথমেই যেমনটা আমি বললাম, ভারতীয় ব্যাংক বেসিক্যালি এইরকম ভাবেই
কাজ করে। তুমি যদি এই বিজনেসে আসতে চাও, তোমারও যদি ব্যাংক খোলার ইচ্ছা রয়েছে, তাহলে তুমিও ব্যাংক খুলতে পারো। ভারতবর্ষের সবার ব্যাংক খোলার অধিকার রয়েছে। ব্যাংক খুলতে গেলে কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে তোমাকে থাকতে হবে। মিনিমাম 50 কোটি টাকা থাকতে হবে তোমার কাছে। তারপর আরবিআই এর কাছে পারমিশন নিতে হবে, কারণ সমস্ত ব্যাংকের বস আরবিআই। তাই বস যদি পারমিশন দেয় তাহলে তুমিও ব্যাংক খুলতে পারো। তো দেখো, বাড়ির কোনো কোণে যদি তোমার 50 কোটি টাকা রয়েছে, তাহলে ভিডিও ভালো লাগলে শেয়ার করবে। অনেক অনেক ধন্যবাদ।